প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, এবং আর কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে এসে যুক্ত হবেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। জুয়েল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আপনাকে দিয়ে শুরু করছি আলোচনা। সেটি হচ্ছে যে আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন যে প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বরেই জাতীয় নির্বাচন দেওয়া সম্ভব। বিএনপি এখন তার সমমনা দলগুলোর সাথে নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা করছে, কখন নির্বাচন হতে পারে বা কবে হতে পারে। এই যে প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বরেই জাতীয় নির্বাচন দেওয়া সম্ভব, সেটা কীভাবে? সংস্কার তো একটা বিশাল প্রক্রিয়া। ধন্যবাদ। আমি একটু পিছন দিকে যাই যে বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের একটা গণ আকাঙ্ক্ষা, গত 3টা যে নির্বাচন হয়েছে, তথাকথিত রাতের ভোট হয়েছে অথবা প্ল্যান্ড নির্বাচন হয়েছে, যেখানে মানুষ ভোট দিতে পারেনি 2014, 18 এবং 24। তখন থেকে কিন্তু মানুষের মনে ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা, অর্থাৎ তাদের নিজেদের প্রতিনিধি নিজেরা নির্বাচিত করার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা কিন্তু মানুষ দীর্ঘদিন ধরে লালন করছে। আপনি গ্রামে যান আর শহরে যান, সাধারণ মানুষের কাছে যান আর মধ্যবিত্ত উচ্চবিত্তের কাছে যান, সবার মধ্যে কিন্তু একই আকাঙ্ক্ষা যে তারা নির্বাচনে ভোট দেবে এবং তাদের প্রতিনিধি তারা নির্বাচন করবে। এর বিরুদ্ধে কিন্তু দীর্ঘ সময় রাজপথে আন্দোলন হয়েছে। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়াই কিন্তু এক সময় এক দফা দাবিতে রূপান্তরিত হয়েছে এবং এই এক দফার দাবির প্রেক্ষিতে কিন্তু ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা গণমানুষের রাজনীতিটাই আমরা করি, গণমানুষের আকাঙ্ক্ষাই আমাদের আকাঙ্ক্ষা, গণমানুষের ইচ্ছা এবং তাদের ইচ্ছার বাস্তবায়নটাই নিয়ে কিন্তু আমাদের সবসময় রাজনীতি বা রাজনৈতিক পথ চলা। সেই জায়গা থেকেই কিন্তু আমরা বারবার বলেছি রাজনৈতিক দল হিসেবে যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই, যেখানে মানুষ তাদের ভোটের অধিকার প্রতিফলিত করতে পারবে। তারা যাকে ইচ্ছা ভোট দিবে, যেই দলকে ইচ্ছা ভোট দিবে, যে ব্যক্তিকে ইচ্ছা ভোট দিবে, কিন্তু তাদের ভোটের প্রতিফলনের মাধ্যমে যে নেতৃত্ব আসবে তারাই দেশ পরিচালনা করুক। এবং সেই আকাঙ্ক্ষাই কিন্তু একটা সময় বাস্তবে রূপ নিয়েছে বৈষম্য বিরোধী, কোটা বিরোধী আন্দোলনের যে অগ্নিস্ফুলিঙ্গ আপনার নিশ্চয়ই মনে আছে, যেটি ছিল কোটা সংস্কার আন্দোলন। কিন্তু পরবর্তীতে কিন্তু সেটি আর কোটা সংস্কারে থাকেনি, সেটা কিন্তু এক দফায় গিয়েছে। কেন এক দফায় গিয়েছে? এতে দেশের বিরুদ্ধে দুর্নীতি, দুঃশাসন, নিপীড়ন, নির্যাতন, কথা বলতে না পারা, বাক স্বাধীনতা না থাকা, আইনের শাসন না থাকা, সব কিছু মিলেই কিন্তু মানুষের সেই বিস্ফোরণটা ঘটিয়েছে। এবং বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানারে যদি আন্দোলন হয়েছে, কিন্তু সেখানে কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দল যারা গণতন্ত্র চেয়েছে, যারা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চেয়েছে, প্রত্যেকেই কিন্তু রাজপথে নেমে এসেছে এবং প্রত্যেকের সম্মিলিত অবদান এবং প্রচেষ্টাই কিন্তু এবং ত্যাগের বিনিময়ে কিন্তু আমরা একটি ফেসিবাদের পতন দেখতে পেয়েছি, ফেসিবাদ পালিয়ে গিয়েছে। এর পরবর্তীতে আমরা তো অবশ্যই চাই যে একটি গ্রহণযোগ্য নির্বাচন হোক এবং গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করুক। এখন প্রশ্ন আসছে যে সংস্কারের বিষয়টি কী হবে? বিএনপি বরাবরই সংস্কারের পক্ষে। আপনার নিশ্চয়ই মনে আছে 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম কিন্তু বাংলাদেশের সংস্কারের প্রস্তাব দিয়েছিলেন, যেটি ভিশন 2030 নামে পরিচিত। পরবর্তীতে 2022 সনে আমরা 27 দফার রূপরেখা আমাদের দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এই আবার পরবর্তীতে আরও এটার সাথে এড করে সংযোজন করে আমাদের 31 দফার রূপরেখা দেওয়া হয়েছে, যার প্রত্যেকটি কিন্তু বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সমস্ত কিছু একটা সংস্কারের রূপরেখা আমাদের এই 31 দফার মধ্যে আছে। সেটি দিয়ে আমরা কি করতে চেয়েছি? আমরা চেয়েছি যে এই সংস্কারের রূপরেখা বাস্তবায়ন করতে হলে একটা নির্বাচিত সরকার দরকার আছে। নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশের যে ভূ রাজনৈতিক এবং আঞ্চলিক যে রাজনৈতিক চ্যালেঞ্জগুলি, সেই রাজনৈতিক চ্যালেঞ্জগুলি নেওয়া কিন্তু এককভাবে কারো পক্ষে সম্ভব না। এবং এই জন্য বিএনপি কিন্তু বারবার এটাও বলেছে যে আমরা যদি ভবিষ্যতে জনগণের ম্যান্ডেট পাই, আমরা সকল দলমত যারা গণতন্ত্রের পক্ষে, যারা স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে লড়াই করেছে, সবাইকে নিয়ে আমরা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে কিন্তু আমরা রাষ্ট্রকে পরিচালনা করতে চাই।
আর সেই জন্যই কিন্তু নির্বাচিত জনপ্রতিনিধি দরকার। তো নির্বাচিত জনপ্রতিনিধি যদি না থাকে তাহলে এই আগামী দিন এই সমস্যাগুলোর সমাধান আসলে কে করবে? এখন সংস্কার এটা কিন্তু একটা চলমান বিষয়। আপনি একটা উদাহরণ দিতে চাই, সেটি হচ্ছে আমি iPhone 15 ব্যবহার করি, Pro Max ব্যবহার করি। আমি আইফোন ব্যবহার করি অনেক আগে থেকেই, আইফোন ব্যবহার করি। প্রত্যেকটা সময়ের পরিপ্রেক্ষিতে কিন্তু এই মডেল চেঞ্জ হয় এবং আপডেট হতে থাকে, এবং এই আপডেট কিন্তু চলতেই থাকবে। বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক বাস্তবতাটা কিন্তু, আমি উদাহরণটা এই কারণে দিলাম, এই আপডেটটা কিন্তু চলতেই থাকবে। আজকের বাস্তবতায় যেটি আমরা মনে করছি যে সংস্কার, হয়তো 1 বছর পরে বা 6 মাস পরে বা 2 বছর পরে সেটাকেও কিন্তু আবার নতুন করে সংস্কারের প্রয়োজন হতে পারে। তার মানে এটা চলতেই থাকবে। বাংলাদেশ যতদিন থাকবে, রাজনীতি যতদিন থাকবে, সামাজিক অবকাঠামোগত ভূ রাজনৈতিক পরিবেশ যতদিন থাকবে, ততদিন কিন্তু সংস্কার চলতে থাকবে। এই কারণে আমরা মনে করি যে প্রয়োজনীয় সংস্কার বলতে নির্বাচন করার জন্য যে সংস্কার, নির্বাচনী ব্যবস্থার জন্য যে সংস্কার, অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আধুনিকায়নের যে সংস্কার, বা বিচার বিভাগের স্বাধীনতার যে সংস্কার, বা বাক স্বাধীনতার যে সংস্কার, কিছু কিছু মৌলিক সংস্কার কিন্তু দ্রুতই করে ফেলা সম্ভব। সেটার জন্য অনেক সময়ের প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। তবে সংস্কার আমরা চাই, আমরা নিজেরাও চাই, চলতেই থাকুক। জি, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। রাশেদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম যে আজকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন যে প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বরেই জাতীয় নির্বাচন দেওয়া সম্ভব। তো গতকাল বা পরশু দিন, আমি যদি ভুল না করে থাকি, আপনারা বিএনপির সাথে বৈঠকে বসেছেন, এবং তো আপনি কি মনে করেন যে ডিসেম্বরেই প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দেওয়া সম্ভব? ধন্যবাদ সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা বিএনপির সাথে যে আলোচনা হয়েছে 3টি বিষয়ে। প্রথমত গণহত্যার বিচার, যেটি আমাদের দলীয়ভাবে আমরা বক্তব্য রাখছি, এবং রাষ্ট্র সংস্কার কিভাবে করবে সেই প্রক্রিয়া নিয়ে আমাদের আলোচনা হয়েছে। সেটি হলো যে সকল দল যে প্রস্তাবনা দিবে, এর মধ্যে যে যতগুলো প্রস্তাবনা আসলে আপনার কমন থাকবে, সেই ঐক্যমতের ভিত্তিতে একটি সংস্কারের জাতীয় সনদ তৈরি করা, এবং সেই সনদে প্রত্যেকটা দল এবং গণ অভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছে তারা সেখানে স্বাক্ষর করবে। এর ভিত্তিতে যেহেতু প্রধান উপদেষ্টা 2টা আউটলাইনের কথা বলেছেন, ডিসেম্বর এবং জুন, তো সেক্ষেত্রে আমরা রাজনৈতিক দলগুলো, বিশেষ করে যারা যুগপৎ আন্দোলন করেছি বা অন্যান্য দলও মোটামুটি কাছাকাছি বলছেন যে ডিসেম্বরের মধ্যে ইলেকশনের আয়োজন করা। অর্থাৎ আমি যদি মানে মোটা দাগে বলি, সেটি হলো যে প্রথমত গণহত্যার বিচার 1 নম্বর, 2 নম্বর একটি রাষ্ট্র সংস্কার ঐক্যমতের ভিত্তিতে এবং জাতীয় সনদ তৈরি করা, 3 নম্বর হলো ডিসেম্বরের মধ্যে ইলেকশন দেওয়া। এখন ইলেকশন নিয়ে নানান ধরনের এক ধরনের ধোঁয়াশা আছে, অনিশ্চয়তা আছে, নানান ধরনের বক্তব্য নানানজন বলছে। বিশেষ করে একজন উপদেষ্টা যখন বলেন জনগণ সরকারকে 5 বছর দেখতে চায়, এখন কোন প্রক্রিয়ার মাধ্যমে আসলে জনগণ সরকারকে 5 বছর দেখতে চায়? এটার ব্যাখ্যা কিন্তু আসিফ নজরুল দিয়েছেন, বলেছেন যে এটা আসলে ওনার ব্যক্তিগত মতামত হতে পারে, তবে প্রফেসর ইউনুস যেটা বলেছেন সেটি তাদের সরকারের বক্তব্য। দেখেন, একজন উপদেষ্টা তিনি কোনোভাবেই ব্যক্তিগত মতামত এইভাবে বলতে পারেন না। তিনি বলা মানে কি, তার মানে ওই ক্যাবিনেটের মধ্যে হয়তো এ ধরনের আলোচনা কেউ না কেউ করেছে বা হয়েছে, অর্থাৎ তিনি আবার সেই লোভ সামলাতে পারেননি, তিনি সেই আলোচনা বাইরে ফাঁস করে দিয়েছেন। মানে বিষয়টা আসলে প্রশ্ন ফাঁসের মতন। তো একজন স্বরাষ্ট্র উপদেষ্টা যখন এই কথা বললেন, সেটি নিয়ে তো আসলে সন্দেহ সংশয় তৈরি হবেই, যে কারণে দলগুলো নির্বাচন নিয়ে আরও বেশি চাপ সৃষ্টি করেছে। তবে এক্ষেত্রে খুবই লক্ষণীয় বিষয় যে কোনো রাজনৈতিক দল সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে না। সরকারের সাথে আলাপ আলোচনার মাধ্যমে যতটুকু চাপ সৃষ্টি করা যায়, এবং সরকার যে ডিসেম্বরের মধ্যে ইলেকশনের কথা বলেছে, সেই ডিসেম্বরের মধ্যে ইলেকশনটা আদায় করা। দেখেন, আমাদের প্রধান উপদেষ্টা যখন পুলিশের সাথে, বিশেষ করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যখন বৈঠক করলেন, তখন তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে ইলেকশনটা হবে। অর্থাৎ সরকার যদি চায় ডিসেম্বরের মধ্যে গণহত্যার বিচার শেষ, রাষ্ট্র সংস্কার এবং জাতীয় সনদের ভিত্তিতে একটি ইলেকশন অবশ্যই হতে পারে। নির্বাচন কমিশন কি বলছে? আমরা কি চাই? আমরা চাই নির্বাচন কমিশনকে অবশ্যই স্বাধীন হতে হবে। সেই নির্বাচন কমিশন বলছে যে আমরা ডিসেম্বরের মধ্যে ইলেকশন করতে চাই, সেই অনুযায়ী আমরা
প্রস্তুতি নিচ্ছি। এখন নির্বাচন কমিশন কি ওই জুনের আশাই প্রস্তুতি নেবে? যেহেতু দুইটা কথা বলা হয়েছে, তারা ওই ডিসেম্বরকে শেষ ধরেই তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছে। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে নতুন যে রাজনৈতিক দল তারা নির্বাচন কমিশনকে এক ধরনের হুমকি দিয়ে এসেছে যে আপনারা সংস্কার কমিশনের প্রস্তাবনার আগেই বা সরকারের নির্দেশনার আগেই আপনারা কোনোভাবে ইলেকশনের আয়োজন বা ইলেকশন নিয়ে কথা বলতে পারবেন না। তো ইলেকশন নিয়ে কথা তারা বলতে পারবে না, তাদেরকে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে। তাহলে ইলেকশন নিয়ে কি শুধু একমাত্র এনসিপি কথা বলবে যে গণহত্যার বিচারের আগে কোনো ইলেকশন নাই? হাসিনাকে আপনারা ফিরিয়ে আনেন, হাসিনাকে 10 বছরের মধ্যে ফিরিয়ে আনতে পারবেন? 5 বছরের মধ্যে পারবেন? এই 5 বছর কি 10 বছর কি তাহলে ইলেকশন হবে না? প্রধান উপদেষ্টার উপরে আমাদের আস্থা বিশ্বাসের জায়গাটা রয়েছে, আমরা এখনো পর্যন্ত তার উপর ভরসা রাখছি, আস্থার জায়গাটা রাখছি যে তিনি ডিসেম্বরের মধ্যে ইলেকশনটা অবশ্যই দিবেন। যেহেতু অধিকাংশ রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে ইলেকশনটা চায়, গণহত্যার বিচার এবং রাষ্ট্র সংস্কার এবং জাতীয় সনদ এই 3 মাসের মধ্যেই সম্ভব। সমস্ত দল কিন্তু প্রস্তাবনা দিয়ে দিয়েছে, কোনো একটি দল কিন্তু বাকি নাই। তো সরকার চাইলে আগামী 1 মাসের মধ্যে একটি অবশ্যই সনদ তৈরি করতে পারে এবং সেখানে প্রত্যেকটা দলকে স্বাক্ষর করতে হবে এবং সেখানে এই ধরনের অধ্যাদেশ জারি থাকবে যে কোনো একটি দল যদি ক্ষমতায় যাওয়ার পরে সেইটার বাস্তবায়ন না করে এবং এর বিপরীত কিছু করে, তাহলে ওই দল বা ওই সরকার অবৈধ হিসেবে ঘোষিত হবে। অর্থাৎ আগামীর বাংলাদেশ কেউ চাইলেও এত সহজে চালাতে পারবে না। রাষ্ট্র সংস্কার আপনি করবেন না, জনগণ আপনাকে বাধ্য করবে। আমি মনে করি আগামীতে যেই ক্ষমতায় আসুক না কেন, তিনি ওই হাসিনা স্টাইলে দেশ চালানোর স্বপ্ন লালন করবেন না। দেখেন, আমরা যারা যুগপৎ আন্দোলন করেছি, বিএনপি সহ আমরা কি সংস্কারের কথা বলি নাই? এখনো পর্যন্ত কি শুধু আমরা নির্বাচনের কথা বলছি? কখনোই না। আমরা মনে করি যে জনগণের আকাঙ্ক্ষা সব থেকে বেশি, নির্বাচনের থেকে বেশি হলো গণহত্যার বিচার। এখন তাই বলে কি আপনি জনগণের আকাঙ্ক্ষা বেশি বলে কি আপনি নির্বাচনটা করবেন না? অবশ্যই নির্বাচনও করতে হবে। বাংলাদেশে যে সংকট বা ক্রাইসিস, এটি কিসের কারণে? একমাত্র সুষ্ঠুভাবে কোনো নির্বাচন হাসিনা করেনি। হাসিনা 9 সালে সরকার গঠনের পর থেকে নির্বাচন নিয়ে তামাশা, 14 সালে একবার একতরফা নির্বাচন, এরপরে 18 সালের নিশিরাতের নির্বাচন, 24 সালের ডামি মামি স্বামী নির্বাচন করলো। তো এইভাবে তো হাসিনা আসলে জনগণের সাথে তামাশা করেছে। সুতরাং এই যে নির্বাচন ব্যবস্থা, এইটাকে অবশ্যই ঠিক করতে হবে। বাংলাদেশে যদি নির্বাচন ব্যবস্থাটা ঠিক থাকে তাহলে আর কেউ হাসিনা হতে পারবে না। কিন্তু আমাদের সমস্যা ওই যে আমরা নির্বাচন কমিশনকে হুমকি দিয়ে আসছি যে আপনারা আপনাদের মতো চলতে পারবেন না, সরকারের নির্দেশনা ছাড়া চলতে পারবেন না। নির্বাচন কমিশনকে যেখানে আপনি স্বাধীন বলছেন, সেখানে আপনি বলছেন সরকারের নির্দেশনা মানতে হবে। এখন আমাদের কাছে মনে হচ্ছে সরকারের নির্দেশনা না, এনসিপির নির্দেশনা যদি নির্বাচন কমিশন মানে এবং সেই মোতাবেক কাজ করে, তাহলে এই হুমকি ধামকি তাদেরকে সহ্য করা লাগবে না। জুয়েল ভাই, আপনার কাছে আসছি যে এনসিপির কথা বলছিলেন যে নির্বাচন কমিশনকে বলা হয়েছে যে সরকারের সুরের সাথে সুর মিলিয়ে তারা নির্বাচনের কথা বলে। তো এনসিপি কি এটা কি বলতে পারে কিনা নির্বাচন কমিশন? আসলে দেখেন, আমরা রাজনৈতিক দল হিসেবে যখন এনসিপি দলটি গঠিত হয়, আমরা আমাদের জায়গা থেকে, আমাদের দলের সর্বোচ্চ পর্যায় থেকে কিন্তু আমরা স্বাগতম জানিয়েছি বা আমরা মনে করেছি যে গণতন্ত্রের যে আপনার সৌন্দর্য, সেটা হচ্ছে বহুমত, বহু দলের একটা সমাহার। সেখানে নতুন জেনারেশনের একটি বার্তা নিয়ে তারা এসেছে, এইটাই আমরা মনে করেছি বা আমরা মনে করতে চাই। কিন্তু আমরা দিন দিন বাস্তবতাটা একটু ভিন্ন রকম দেখতে পাচ্ছি। রাশেদ ভাই যে কথাটি বলেছে যে আসলেই বিষয়টা তো আমাদের ভেবে দেখার মতো। আমরা নির্বাচন কমিশন সংস্কার চাই, নির্বাচন কমিশনের স্বাধীনতা চাই, অথচ একটি দল যে নির্বাচন কমিশনকে বলে আসছে যে তারা যেন তাদের কথার বাইরে বা তাদের সেন্টিমেন্টের বাইরে কোনো কথা না বলতে পারে, বা মানে প্রকারান্তরে তারা এই ধরনের একটা মেসেজ দিয়ে আসার চেষ্টা করেছে। তাহলে এনসিপি কি সরকারের প্রতিনিধি? যদি সরকারের প্রতিনিধি হয় তাহলে তো তাদেরকে সেটা পরিষ্কারভাবে বলা উচিত যে আমরাই সরকারি দল বর্তমানে। তো যদিও এটা নিয়ে বহু রকমের কথা বিভিন্ন সময় আমরা জানি যে যেই দলটি উদ্ভব ঘটেছে বিপ্লবের মধ্যে দিয়ে তারা বলছে, কিন্তু তাদের প্রতিনিধি একই ধারে সরকারের মধ্যেও আছে, আবার তারা বিরোধী দল হিসেবে তারাও অ্যাক্ট করার চেষ্টা করছে এবং তাদের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা আপনার মন্ত্রণালয়ে তাদের সমন্বয়ক বা তাদের প্রতিনিধি তারা দিয়েছে এবং সেখান থেকে তারা সরকারের উপর এক ধরনের চাপ বা সুপারভাইজ করার চেষ্টা করছে এবং তাদের নিয়ে কিন্তু বিভিন্ন রকমের কথা চলে আসছে। তাদের বিভিন্ন রকমের প্রেশার বা বিভিন্ন রকমের অনৈতিক বিষয়গুলো কিন্তু
আমরা পত্রিকা পাতায় দেখতে পারছি বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পারছি, বা এই যে গত 2 দিন পূর্বে ছাত্রদলের প্রাইভেট ইউনিভার্সিটি প্রাইমেশিয়ার একটি ছেলেকে নির্মমভাবে খুন করা হয়েছে ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে। সেখানেও কিন্তু তাদের প্রতিনিধি বা তাদের লোকের নাম কিন্তু ভিডিও ফুটেজ বা সিসিটিভি ফুটেজে চলে আসছে। তা আমরা বলতে চাই যে প্রত্যাশা বা যে আকাঙ্ক্ষা নিয়ে, জন আকাঙ্ক্ষা নিয়ে আপনারা রাজনৈতিক দল গঠন করেছেন, আপনারা সেই জনগণের সেন্টিমেন্টের পক্ষে থাকেন। আপনারাই যদি আবার বিগত ফেসিবাদের মতো আপনাদের ভূমিকা চলে আসে, তাহলে কিন্তু আপনাদের বুঝতে হবে যে বাংলাদেশের মানুষের চিন্তা কিন্তু এখন পরিবর্তন হয়ে গেছে। বাংলাদেশের মানুষ কিন্তু এখন আর সেই ধরনের ফেসিজম, সেই ধরনের উগ্রবাদ, সেই ধরনের নির্যাতনকারী, নিপীড়নকারী যেই হোক, সেটা যেই দলই হোক, তাদেরকে কিন্তু বাংলাদেশের মানুষ আর গ্রহণ করবে না, প্রত্যাখ্যান করবে। আমি তাই বলবো যে আপনাদের জায়গা থেকে আপনারা জনগণের সেন্টিমেন্টের সাথে থাকেন এবং জনগণের পক্ষে থাকেন, তাহলেই আপনারা আপনাদের দলকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য একটা সুযোগ পেতে পারেন জনগণের কাছ থেকে। জি, রাশেদ ভাই, জুয়েল একটা প্রশ্ন তুলেছেন যে এনসিপির প্রতিনিধি সরকারেও আছে এবং তারা রাজনৈতিক দলও গঠন করেছে, তো এই বিষয়টিকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? না, এটি আসলে খুবই দুঃখজনক। বিশেষ করে নাহিদ ইসলাম পদত্যাগ করলেন, এটি তো আসলে কেউ কোনোভাবে প্রত্যাশা করেনি। নাহিদ ইসলামের উপর মানুষের আশা ভরসার জায়গাটা ছিল যে তিনি সরকারে গিয়েছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, গণহত্যার বিচারটা করার জন্য, রাষ্ট্র সংস্কার করার জন্য, জাতীয় সনদ তৈরি করার জন্য, এবং এরপরে একটি নিরপেক্ষ নির্বাচন আন্তর্জাতিক মানের, এবং এরপরে তিনি হয়তো পদত্যাগ করবেন বা অটোমেটিক্যালি আসলে সরকার থেকে চলে আসতে হবে। এর মাধ্যমে তিনি শুধুমাত্র বাংলাদেশের জনগণের কাছে না, তিনি একজন আন্তর্জাতিক হিরো হতে পারতেন। কিন্তু তিনি যখন আসলে পদত্যাগটা করলেন এবং এখন তিনি বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, নিবন্ধন বাতিল করতে হবে। আরে বাবা, তুমি যখন এইখানে ছিলা, তুমি কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করলা না? সমস্যা ছিল কোনো? ছিল না তো। আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে মানুষ খুব খুশি হয়। এখন মানুষের কিন্তু চাওয়া পাওয়া হলো সবার আগে গণহত্যার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। এখন দেখবেন যে অনেকে কিন্তু এখন আওয়ামী লীগের নিষিদ্ধের কথা বলছে না, গণহত্যার বিচারের কথা বলছে, আওয়ামী লীগের আপনার নিবন্ধন বাতিলের কথা বলছে। যে দলটি ৭১-এর পরে একবার গণহত্যা চালিয়েছে শেখ মুজিবের নির্দেশনায়, এবং দ্বিতীয়বার শেখ হাসিনার নির্দেশনায় গণহত্যা, তৃতীয়বার বাংলার মাটিতে ওই ব্যানারে আর কোনো গণহত্যা পরিচালিত হোক নিশ্চয়ই বাংলাদেশের জনগণ চায় না। যে কারণে সবাই মনে করে যে আওয়ামী লীগের অধ্যায় শেষ। আওয়ামী লীগের যারা গুন্ডা ছিল, পান্ডা ছিল, গণহত্যাকারী ছিল, নির্দেশদাতা এবং যারা এক্সিকিউশন করেছে, এদের প্রত্যেককে যেমন ফাঁসি হতে হবে, দল হিসেবে আওয়ামী লীগেরও ফাঁসি হতে হবে। সেই ফাঁসি কোন প্রক্রিয়া হবে? সেটি অবশ্যই নিষিদ্ধ করার মাধ্যমে হবে। কিন্তু সরকার তো এই বিষয়ে কোনো মনোযোগ নাই। নাহিদ ইসলামও তো ওই কাজটি করেনি। এখন আপনি যে প্রশ্ন করলেন, এখন নাহিদ ইসলাম ঠিক আছে পদত্যাগ করলেন, বাকি 2 জন কেন পদত্যাগ করছে না? কারণ কি? কারণ আমরা জানি প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যে আমাদেরকে নিয়োগ দিয়েছে ছাত্ররা, সমর্থন দিয়েছে জনগণ। সেই ছাত্র কারা? ছাত্র অধিকার পরিষদ, ছাত্র দল, ছাত্র শিবির, তারাও তো অভ্যুত্থানে ব্যাপক ভূমিকা রেখেছে। তাদের নেতাকর্মীরাও শহীদ হয়েছে, আমাদের নেতাকর্মীরা শহীদ হয়েছে, বিএনপির হয়েছে, জামাতের হয়েছে। কেউ কি সরকারে গিয়েছে? যায়নি। একমাত্র ছাত্র শক্তির যারা ছিল বা যারা বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের একদম সামনে ছিল, তারা সরকারে গিয়েছে। একজন যেহেতু পদত্যাগ করেছে, অটোমেটিক্যালি বাকি 2 জনেরও পদত্যাগ করা উচিত। অন্যথায় সবাই মনে করবে যে এখন তারা মূলত এনসিপির যে পারপাস সেটি আসলে তারা সার্ভ করছে। তো সেই জায়গা থেকে আমরা মনে করি সরকারের বিভিন্ন দপ্তরে এবং সেক্টরে বৈষম্য নামে যে সকল ছাত্র প্রতিনিধিদের দায়িত্ব দেওয়া হয়েছিল, নিয়োগ দেওয়া হয়েছিল, এখন তারা কিন্তু এনসিপির নেতা। যেহেতু তারা দল গঠন করেছে, দল গঠন করার পরে যেহেতু এটি আসলে নিরপেক্ষ সরকার, দলীয় সরকার না, সুতরাং এনসিপির 2 জন ছাত্র উপদেষ্টা কোনোভাবেই সরকারে থাকতে পারে না। এমনকি বিভিন্ন দপ্তরে সেক্টরে এনসিপির যে ছাত্র প্রতিনিধি রয়েছে তারাও থাকতে পারে না। তারা থাকলে এই সরকারের নিরপেক্ষতা নষ্ট হয়। সুতরাং সরকারের নিরপেক্ষতা শতভাগ নিশ্চিত করার জন্য অবশ্যই এনসিপির এই 2 জন ছাত্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। আমি জুয়েল ভাইয়ের সাথে একমত। পদত্যাগ না করলে দাবি উঠবে যে আগামীতে নিরপেক্ষ নির্বাচন করার জন্য ওই যে আমাদের হাইকোর্টের রায় চলে এসেছে যে একটি তত্ত্বাবধায়ক সরকার, সেই দাবি কিন্তু উঠবে। বিএনপি হয়তো সামনে এখন করছে না, সামনে করবে। জামাত হয়তো এখন করছে না, সামনে করবে। এই যে দেখেন এনসিপি নতুন একটি দল, বিএনপি শুভকামনা জানিয়েছে, আমরা জানিয়েছি, জামাত জানিয়েছে, প্রত্যেকটা দল শুভকামনা জানিয়েছে। কিন্তু তারা এরপরে কি করলো? এর প্রতিদান কি দিল? জামাতকে বলে যে ভারতের এক্সটেনশন, বলে নাই যে ভারতপন্থী দল। বিএনপির যিনি প্রতিষ্ঠাতা তাকে বললেন যে লুটেরা। জিয়াউর রহমান কি লুটেরা?
জিয়াউর রহমানের সততা সম্পর্কে আমরা সবাই জানি। গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দকে নিয়ে নানান ধরনের মন্তব্য কটাক্ষ করে, অন্যান্য দলকে নিয়ে করে। এখন এই যে একটি দল সদ্য ভূমিষ্ঠ একটি দলের এত শত্রু, তাদের দায়িত্ব কি ছিল? তাদের দায়িত্ব ছিল গণ অভ্যুত্থানে আমরা যেমনিভাবে এক ছিলাম, আমাদের ভিতর ঐক্য এবং সংহতি ছিল, আমরা সবাই একটি নতুন বাংলাদেশ গঠন করতে চেয়েছিলাম এবং মানুষকে কিন্তু ওই সময় ঐক্যবদ্ধ করে এই ছাত্ররা। সুতরাং তাদের দায়িত্ব ছিল ক্ষমতার আপনার লোভে না পড়ে জাতির মধ্যে ঐক্য এবং সংহতি ধরে রাখা। কিন্তু তারা কি করলেন? তারা পদত্যাগ করে দল গঠন করলেন। এখন আমার প্রশ্ন হলো যে একটি দল কি ওই এক সপ্তাহের মধ্যে পদত্যাগ করে গঠন করা যায়? কোনোভাবেই না। নাহিদ ইসলাম যখন উপদেষ্টা ছিলেন তখনই আসলে তিনি দল গঠনের কাজ করেছেন। তার মানে কি? তার মানে এই যে আপনার এনসিপি, এই এনসিপির গঠনের সাথে সরকারের উপদেষ্টারা জড়িত। এখনো পর্যন্ত ওই যে দুইজন ছাত্র উপদেষ্টা তারা এনসিপিকে শুভকামনা জানিয়ে যাচ্ছে, এনসিপির জন্য তলে তলে কাজ করছে। এই বিষয়টা তো ওপেন সিক্রেট। এই কারণে এখন আপনার প্রশ্ন এসেছে যে এই দুজনকেও অবশ্যই পদত্যাগ করতে হবে। এবং দেখেন যখন তাদের উপরে এই দায়টা যাচ্ছে যে এনসিপির দুজন ছাত্র উপদেষ্টা রয়েছে, তখন তারা উল্টো বক্তব্য দেওয়া শুরু করেছে, মূলত তাদের ওই চাপটা সামলানোর জন্য যে এখন উপদেষ্টারা সব বিএনপি হয়ে গেছে, প্রশাসন বিএনপি হয়ে গেছে, সরকার বিএনপি হয়ে গেছে, এই প্রশাসন থাকলে, এই উপদেষ্টারা থাকলে নিরপেক্ষ নির্বাচন হবে না। যে দাবি করছি আমরা, সেই দাবি এখন তারা করছে। মূলত তাদের বিরুদ্ধে যেহেতু অভিযোগ, ওই অভিযোগটা কিভাবে দায় এড়ানো যায়, দায় এড়ানোর জন্য মূলত তারা এখন এই কথাবার্তা বলছে। জি জুয়েল ভাই, রাশিদ ভাই একটা প্রশ্ন উত্থাপন করেছেন, সেটা হচ্ছে যে সরকারি উপদেষ্টারা তলে তলে এনসিপির জন্য কাজ। সকল উপদেষ্টা না, ওই যে দুইজন ছাত্র উপদেষ্টা আছে আর দুই একজন থাকতে পারে, বাট সবাই না। সেটা কি তারা করতে পারে কিনা, তার এই অভিযোগ বা বক্তব্য? আসলে দেখেন যে আগস্ট বিপ্লবটা যেটা হয়েছে, সেখানে বিপ্লব হওয়ার পর কিন্তু যে যারা মাঠে এই আন্দোলনের পক্ষে ছিল, এই সরকার যখন গঠিত হয় তখনই কিন্তু এক ধরনের ঐক্যমত তৈরি হয়েছে আলাপ আলোচনার ভিত্তিতে, যেটা রাশিদ ভাই হয়তো জানেন, যে যারা নিরপেক্ষ সার্বজনীন লোক থাকবে তারা এই অন্তর্বর্তীকালীন সরকারটা গঠন করবে এবং তাদের মূল কাজ হবে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের ব্যবস্থা করা। আর যত রাজনৈতিক দল আছে তারা রাজনীতির মাঠেই থাকবে এবং ওনারা নির্বাচন এবং সংস্কার সংশ্লিষ্ট বিষয়গুলিতে সহযোগিতার মধ্য দিয়ে ওনারা বাংলাদেশের আর্থসামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক বুনিয়াদ তৈরি করার পেছনে এই সরকারের যে ম্যান্ডেটগুলি থাকবে সেখানে সহায়তা করবে। কিন্তু আমরা দেখলাম যে সরকারেরই একজন, যে নাহিদ ইসলাম, যিনি এখন এনসিপির প্রধান নেতা, উনি সরকারে থাকলেন, ওনাদের আরও দুইজন কিন্তু এখনও রয়েছেন সরকারে, তারাই তাদের মধ্যে থেকে একজন পদত্যাগ করে নতুন রাজনৈতিক দল গঠন করলেন। ঠিক আছে, রাজনৈতিক দল তারা গঠন করতেই পারে, সেটা তো অসুবিধা নেই, কিন্তু তাদের দুইজন কিন্তু প্রতিনিধি আরও রয়ে গেছেন। এবং বিভিন্ন জায়গায় আমাদের কাছে তথ্য রয়েছে, বিভিন্ন জায়গায় তাদের যে মনোনীত বা তাদের যে আগেকার যে প্রতিনিধিগুলি, তারা কিন্তু একইভাবে সব মন্ত্রণালয়ে তারা কিন্তু সমানভাবে সে আগের ভূমিকায় আছে। তারা একই সাথে এনসিপি দলও করছে, একই সাথে তারা বৈষম্য বিরোধী ব্যানারও ব্যবহার করছে, আবার কিন্তু তারা সরকারেও থাকছে। তাহলে সরকার এবং বৈষম্য বিরোধী এবং এনসিপি তারা কি একই লোক? একই লিক হয়। আমাদের প্রশ্ন থাকবে যে যে সকলের ঐক্যমতের ভিত্তিতে যে কনসেনসাস তৈরি হয়েছিল যে রাজনৈতিক দলগুলি আগামীতে নির্বাচনের মাধ্যমেই তারা জনপ্রতিনিধিত্বের মাধ্যমে বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় পরিচালনার জন্য কাজ করে যাবে, আর সরকারে যারা থাকবে তারা নিরপেক্ষ নির্দলীয় লোকজনগুলি থাকবে এবং তাদের ম্যাক্সিমামে আমরা তাই মনে করি। কিন্তু এর মধ্যে এই এনসিপির রিক্রুটেড লোকজন যখন সরকারে থাকে এবং তাদের কথার প্রতিফলন যখন আমরা কিছু কিছু উপদেষ্টার মুখ থেকে দেখতে পাই, তখন তো আসলে এই প্রশ্নটা থেকেই যায় যে আসলে সরকার এবং এনসিপি কি একই সূত্রে গাঁথা কিনা। জি, আমরা একটা বিরতি নিয়ে আসি রাশিদ ভাই। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরছি কিছুক্ষণ পর। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে। ফিরছি, আলোচনা যাচ্ছি রাশিদ ভাইয়ের। রাশিদ ভাই, আজকে 5 আগস্ট রাজধানীর চানখারপুলের শিক্ষার্থী আনাজ সহ 6 জনকে হত্যায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ সদস্যের বিরুদ্ধে পূর্ণাঙ্গ রিপোর্ট দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা, এবং এটি জুলাই আগস্টের হত্যাকাণ্ডের ঘটনায় প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন। এবং এটার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার জড়িত থাকারও প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা।
তো যেহেতু প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন, এ বিষয়ে আপনার মন্তব্য শুনতে চাই। দেখেন, আমাদের পক্ষ থেকে আমরা দাবি জানিয়েছিলাম যে 10টি ট্রাইব্যুনাল গঠন করতে হবে। যদি এই ধরনের বিচার করতে আপনার একটি ট্রাইব্যুনালের মাধ্যমে 10 বছর লাগে, 10টি করলে 1 বছরের মধ্যে গণহত্যা বিচার শেষ করতে পারবেন। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে বিচার প্রক্রিয়াটা আসলে লেন্দি করা হচ্ছে, দেরি করা হচ্ছে ইচ্ছাকৃতভাবে। অবশ্যই বাংলাদেশে অনেক আইনজীবী আছে, আপনি চাইলে এই ধরনের ট্রাইব্যুনাল আপনি গঠন করতে পারতেন, কিন্তু আপনি করেননি। আপনি একটি চূড়ান্ত প্রতিবেদন দিলেন, তো আমার তো মনে হয় 10টি দেওয়া সম্ভব ছিল, দেয়নি কেন, কবে দিবে? এখন যারা বলছে যে গণহত্যার বিচারের আগে ইলেকশন নয়, গণহত্যার বিচার মানে কি? হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে ফাঁসি দিতে হবে। হাসিনা যদি নির্দেশনা না দিত, এই বাংলাদেশে কি এই ধরনের ম্যাসাগার গণহত্যা ঘটতো? হাসিনা তার চেয়ারটা ঠিক রাখার জন্য সে পুলিশকে ব্যবহার করেছে, র্যাবকে ব্যবহার করেছে, সে অন্যান্য বাহিনীর যারা ওই যে জিয়াউল আহসানের মতন ছিল এদেরকে ব্যবহার করেছে, ডিজিএফআইকে ব্যবহার করেছে, এসবিকে এনএসএকে ব্যবহার করেছে। সুতরাং যেমনিভাবে এই গণ অভ্যুত্থানে সরাসরি যারা ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে তাদের বিচার হতে হবে, ঠিক একইভাবে আওয়ামী লীগের ডামি এমপিদের বিচার হতে হবে, শেখ পরিবারের বিচার হতে হবে। আচ্ছা, আপনি এই যে কিছু মানুষকে ধরলেন, 10-15 জনকে, মানে যারা আওয়ামী লীগের একটু মোটামুটি পরিচিত, কিন্তু শেখ পরিবারের একজনকে আপনি ধরতে পারলেন না কেন? তারা কোথায় পালিয়ে গেল? আপনি বলছেন ওই ডিএমপির সাবেক কমিশনার হাবিব সাহেব, তো কোথায় সে? সে তো পালিয়ে গেছে। এখন আপনি এই তদন্ত করে কি করবেন? সে তো হয়তো ইউরোপে গেছে বা ভারতে গেছে বা আপনার অন্য দেশে গেছে। এইগুলো তো আসলে কোনো কথা না। কথা হলো যে এদেরকে ফিরিয়ে আনতে হবে দ্রুত সময়ের মধ্যে। হাসিনাকে হয়তো এত সহজে ভারত দিবে না, কিন্তু পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে যারা গিয়েছে, হাসান মাহমুদ সহ আওয়ামী লীগের নেতারা, তারা ওই সম্ভবত লন্ডনে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছে, আনন্দ ফুর্তি করছে। আওয়ামী লীগের কর্মীদের বুঝতে হবে যে এরা আওয়ামী লীগের কর্মীদেরকে ব্যবহার করেছে ওদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য। অথচ এই বুকা আওয়ামী লীগের কর্মীরা এখন কি করছে? বলছে শেখ হাসিনা বাংলাদেশে আসবে ফিরে বীরের বেশি, এই ধরনের বক্তব্য, বা হাসিনা আপা আসবে, বাংলাদেশ হাসবে, এই ধরনের স্লোগান দিচ্ছে। তো হাসিনা তো আসলে বাংলাদেশে আর আসবে না। হাসিনার যদি আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি মায়া থাকতো, টান থাকতো, তাহলে ও যদি বাপের বেটি হইতো, ও জীবনে পালাইতো না, ও তো ভীতু কাপুরুষ। সুতরাং ওই হাসিনার আশায় থেকে আর ভাই এইভাবে জটিকা মিছিল কইল না। আমাদের সোজা কথা, আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে নামলে কারোর পিঠে চামড়া থাকবে না, জনগণ কিন্তু গণধোলাই দিবে। আওয়ামী লীগ, ওবায়দুল কাদের, হাসিনা, তারা কি ভেবেছিল? তারা কিন্তু প্রকাশ্যে বলেছিল যদি আওয়ামী লীগের পতন হয় তাহলে 3 লাখ মানুষ এক রাতে মারা যাবে। কেউ কেউ বলেছিল 6 লাখ মারা যাবে। আসলে কি মারা গেছে? আওয়ামী লীগের তো 60 জনও মারা যায়নি এই অভ্যুত্থানের পরে। আওয়ামী লীগ বাংলাদেশকে যেভাবে আসলে ধ্বংস করেছে, জনগণ তো আসলে যে ধরনের ক্ষুব্ধতা মানুষের মধ্যে ছিল, মানুষ কিন্তু পিটিয়ে ওদেরকে মেরে ফেলতো, পাড়িয়ে চ্যাপ্টা করতো, কিন্তু জনগণ সেটা করে নাই। কেন? আপনি দেখবেন যে বিএনপি বলেন, গণ অধিকার পরিষদ বলেন, জামাত বলেন, ইসলামী আন্দোলন বা অন্যান্য বাম সংগঠন, বাম প্রগতিশীল দলগুলো, মধ্যপন্থী, প্রত্যেকটা দল বলেছে যে না, কোনোভাবেই হাসিনা যা করেছে আমরা সেটি করব না। ওই সময় দেখেন ভারত একটি সন্দেহ করেছিল, রয়ের একটি পরিকল্পনা ছিল মন্দিরে মন্দিরে হিন্দুদের বাড়িতে বাড়িতে হামলা হবে। কোথা হয়েছে? ইসলামিক দলগুলো, মাদ্রাসার শিক্ষার্থীরা, তারা কি করেছে? তারা মন্দির পাহারা দিয়েছে, গির্জা পাহারা দিয়েছে, তারা হিন্দুদের বাড়িঘর পাহারা দিয়েছে। এই বাংলাদেশের মানুষ এতটাই ভালো, সেই বাংলাদেশকে অবশ্যই নতুনভাবে গড়ার একটি সুযোগ এসেছে। দেখেন অতীতে যেটি হয়েছে যে আমরা প্রত্যেকবার ভালোভাবে আমরা ভাঙতে পেরেছি, আমরা স্বৈরাচারের মসনদ, আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদেরকে আমরা পরাভূত করতে পেরেছি, কিন্তু একবারও গড়তে পারি নাই। এইবার যদি হাসিনার সাম্রাজ্য ভাঙার পরে আমরা গড়তে না পারি, তাহলে ওই 90-এর যে গণ অভ্যুত্থান, ওই গণ অভ্যুত্থানের মতন এইবারও একটি ব্যর্থ হিসেবে এই গণ অভ্যুত্থান মানুষের কাছে পরিচিতি লাভ করবে। কিন্তু আসলে কি আমরা ব্যর্থ হব? এইবার আর ব্যর্থ হওয়া যাবে না, আমাদের হাতে শেষ সুযোগ। এই সুযোগটি কাজে লাগিয়ে অবশ্যই রাষ্ট্র সংস্কার করতে হবে, গণহত্যার বিচার করতে হবে, নতুন বাংলাদেশ গঠন করতে হবে, যেখানে থাকবে গণতন্ত্র, ন্যায় বিচার, যেখানে থাকবে কথা বলার স্বাধীনতা, যেখানে থাকবে উন্নয়ন, সমৃদ্ধি, কর্মসংস্থান, চিকিৎসা এবং শিক্ষা খাতের ব্যাপক উন্নয়ন হবে। চিকিৎসার জন্য ভারতে যাওয়া লাগবে না। সেই ধরনের বাংলাদেশ গঠন করার জন্য আমাদের সবার মধ্যে একতা দরকার।
জুলাই আমরা জুলাই অভ্যুত্থানের বিচার নিয়ে কথা বলছিলাম, যে রাশেদ ভাই একটা প্রশ্ন তুলেছেন যে ইচ্ছাকৃতভাবে এই বিচার দেরি করা হচ্ছে, অনেকগুলো ট্রাইব্যুনাল না করে একটি মাত্র ট্রাইব্যুনালের মাধ্যমে এখনো পর্যন্ত বিচার কাজ চলছে। তো বিচারের যে গতি, আপনি কি বলবেন, সন্তুষ্ট? এই যে গণহত্যার বিচারের যে প্রশ্নটি, সে ব্যাপারে কিন্তু সবাই একমত এবং প্রায়োরিটির মধ্যে সেটাকে কিন্তু সবাই রেখেছেও, বা এটা জনগণের দাবিও। রাজনৈতিক দল হিসেবে প্রায় প্রত্যেকটি রাজনৈতিক দল এই একই দাবি করছে। বর্তমান যে নির্দলীয় মানে অন্তর্বর্তীকালীন সরকার, তারাও কিন্তু এই বিচারের কথাটি বলছে। কিন্তু গত 8 মাসে এটা আসলে অগ্রগতি কোথায়? 8 মাসে মানে তারা কি কি পদক্ষেপ নিয়েছে সেগুলো কিন্তু স্পষ্ট না। এই বিচারের প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য আমরা বলেছি যে বিদ্যমান আইনে যদি বিচার করা সম্ভব হয় তাহলে সে আইনেই করুক, যদি নতুন আইন করার প্রয়োজন হয় সেখানেও তার পদক্ষেপ নিক। সে ব্যাপারেও সকল রাজনৈতিক দল কিন্তু দ্বিমত করবে না কেউ, যে ঠিক আছে, তারপরেও বিচারটা দ্রুত গতিতে যেন সম্পন্ন হয়। আজকে আমরা যেটি দেখছি যে গণহত্যার দায়ে যিনি মূল আসামি উনি কিন্তু দেশে নাই, উনি পালিয়ে গেছেন। উনি কিভাবে পালিয়ে গেছেন আমরা সবাই দেখেছি। ওনার দলের অনেক লোক আমরা শুনেছি যে ও কোথায় কোথায় নাকি আছে, কিন্তু আজ পর্যন্ত সেই লোকগুলি আসলে কোথায় আছে আমরা কিন্তু জানি না। বা প্রশাসনের অনেক কর্তা ব্যক্তি যারা পুলিশ প্রশাসনে ছিল, যারা খুনের সাথে গুমের সাথে প্রত্যক্ষভাবে জড়িত, তারা কিভাবে বাংলাদেশ থেকে পালিয়ে গেল বা তারা কোথায় আছে সেই বিষয়গুলি কিন্তু স্পষ্ট নয়। এবং তাদেরকে গ্রেফতারের বিষয়ে বা তাদেরকে আইনের আওতায় আনার বিষয়ে প্রশাসন খুব বেশি সক্রিয়, সেটাও কিন্তু আমরা কোথাও পরিলক্ষিত করছি না। কিছুদিন আগে আমি দেখলাম যে একটা সার্কুলার জারি করা হয়েছে যে ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি ব্যতীত কাউকে গ্রেফতার করা যাবে না মামলার আসামি হওয়ার পরেও। এবং তারপর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় মানে স্লোগান তুলে কিছু ঝটিকা মিছিল কেউ কেউ করছে। তাহলে বিষয়গুলো কিন্তু জাতির কাছে একটু স্পর্শকাতর এই কারণে যে আমরা গণহত্যার বিচার চাচ্ছি, আমরাই আবার কিছু সার্কুলার জারি করছি, আমরাই আবার সেই গণহত্যাকারীদের গ্রেফতারের ব্যাপারে আমাদের এক ধরনের মানে অনীহা দেখা যাচ্ছে বা কোনো ভূমিকা আমরা স্পষ্ট নিতে পারছি না। সেই বিষয়গুলি তো আসলে জাতির কাছে স্পষ্ট না। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, বিচার তো অবশ্যই হতে হবে, প্রয়োজনে আইনের সংস্কারও করতে হবে। দ্রুত বিচার করার জন্য যে ধরনের আইন প্রয়োজন সেটিও সকলের ঐক্যমতের ভিত্তিতে করতে পারে, কোনো দল এখানে বিরোধ করবে না। কিন্তু বিচারের নাম করে যদি আপনার পুরো সিস্টেমকে পিছিয়ে রাখা হয় সেটি খুব একটা গ্রহণযোগ্য হবে না। গণহত্যার বিচার যদি সময়ও লাগে, আমরা মনে করি সেটা পাশাপাশি নির্বাচনী কার্যক্রমটাও কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন। অর্থাৎ আগে নির্বাচন, আগে বিচার, আগে সংস্কার, এই যে একটা বিতর্ক, এই বিতর্ক আমার কাছে মনে হয় এখন জনগণ আর সেইভাবে বিষয়টা দেখছে না। মানুষ মনে করছে যে এই কথাগুলি বলে একটা প্রক্রিয়া, একটা সিস্টেমকে পিছিয়ে দেয় বা নির্বাচন প্রক্রিয়াকে পিছিয়ে দেওয়ার এক ধরনের কিছু কিছু লোকের কোনো দুর্বিসন্ধি হয়তো থাকতে পারে। তারই বিষয়গুলি আমরা এখন আমাদের কাছে স্পষ্ট হচ্ছে দিনকে দিন। আপনার কাছে আসছি, সেটা হচ্ছে যে 5 আগস্টের পরে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ধরনের ঐক্য ছিল, দিন দিন কি সেটাতে কিছুটা চির ধরেছে, যার কারণেই এরকম বিভিন্ন স্থানে জটিকা মিছিল করার মতো সাহস পাচ্ছে কি এসব কারণেই? দেখেন, নির্বাচন নিয়ে যত অনিশ্চয়তা তৈরি হবে, ধোঁয়াশা তৈরি হবে, আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা তত বাড়বে। কারণ কি? কারণটা হলো যারা রাজনীতি করে বা রাজনৈতিক দল রয়েছে তাদের একটি প্রত্যাশা থাকে নির্বাচন। যেমন বিএনপি 3টা নির্বাচন থেকে বঞ্চিত হয়েছে, বাংলাদেশের জনগণ বঞ্চিত হয়েছে। এখন বিএনপি স্বাভাবিকভাবে দল হিসেবে চাইবে যে গণহত্যার বিচার বা প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার শেষে একটি নির্বাচন। এখন যখন নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হবে না, তখন বিএনপি স্বাভাবিকভাবে এক ধরনের হতাশা কাজ করা অস্বাভাবিক না। যখন একটি রোডম্যাপ থাকে, নির্বাচনের নির্দিষ্ট ডেট থাকে, তখন কিন্তু নেতাকর্মীরা ওই ডেট ধরে তারা নির্বাচনের প্রস্তুতি নিতে পারে। এখন তো আসলে ওই প্রস্তুতি নিতে পারছে না, যে কারণে বিভিন্ন জায়গায় কিন্তু দেখবেন বিএনপির বিভিন্ন জায়গায় কিন্তু সমস্যা, সংকট বা কেউ কেউ বেপরোয়া আচরণ, বিভিন্ন অন্যায় অপরাধের সাথে জড়িত হয়ে পড়ছে। স্বাভাবিক রাজনীতি আসলে এখন নাই। আমি মনে করি স্বাভাবিক রাজনীতির জন্য মূলত দরকার একটি রোডম্যাপ।
এবং এটা শুধু বিএনপি না, এটা প্রত্যেকটা দল, জামাত বলেন, গণ অধিকার পরিষদ বলেন, প্রত্যেকটা দলের নেতাকর্মীরা কিন্তু একটি মানে লক্ষ্যহীনভাবে তারা এগিয়ে যাচ্ছে। লক্ষ্যটা কি? যারা রাজনীতি করে তাদের প্রধান লক্ষ্যটা হলো জনগণের কাছাকাছি যাওয়া, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় গিয়ে জনগণের সেবা করা। এখন তো রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা ওই সুযোগটা পাচ্ছে না। এখন এই যে কয়েকজন আপনার উপদেষ্টা রয়েছে, তারা কি গ্রামগঞ্জে যায়? যাওয়ার কি সুযোগ আছে? সম্ভব না। এই ঢাকা শহরে আপনি দেখেন বিভিন্ন জায়গায় রাস্তাঘাট আপনার যে একটি অবস্থা, ধুলাবালি এবং রাস্তা খননের কাজ চলতেছে বছরের পর বছর ধরে। আওয়ামী লীগের আমলে রাস্তা বন্ধ ছিল, রাস্তা খুঁড়ে রেখেছিল, এখন সেই অবস্থায় রয়েছে। কারণটা কি? কারণ তো জনপ্রতিনিধি নাই। জনপ্রতিনিধি থাকলে তার উপর দায় থাকে, মানুষ তার কাছে গিয়ে বলতে পারে, তাকে দায়বদ্ধ করতে পারে। আমার জেলা ঝিনাইদহ, আমি ঝিনাইদহ সদরে, সেখানেও একই অবস্থা। মানে আপনার কালীগঞ্জ থেকে আপনার ঝিনাইদহ সদর রাস্তা ভাঙাচোরা বছরের পর বছর ধরে। এখন জনপ্রতিনিধি নাই, কিচ্ছু হচ্ছে না। তো এই সমস্যাগুলো সব জায়গায় রয়েছে। এই যে চিকিৎসা নাই হাসপাতালগুলোতে, আপনি দেখেন এই যে একজন স্বাস্থ্য উপদেষ্টাকে দায়িত্ব দিয়েছে, যিনি ব্যাংকের ম্যানেজার ছিলেন, একজন বলা যায় যে অর্থনৈতিক বিষয়ে তার ব্যাপক জ্ঞান রয়েছে, কিন্তু তিনি তো আসলে ডাক্তার না। রাষ্ট্রটা কিভাবে চলছে আপনি দেখেন। রমজানের সময় মোটামুটি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল, জনগণ কিন্তু প্রশংসা করেছে যে মানুষ কিন্তু স্বাভাবিকভাবে তারা কিন্তু গ্রামে যেতে পেরেছে, তারা কিন্তু যাতায়াত করতে পেরেছে, মোটামুটি একটা ভালো পরিবেশ ছিল, সরকারের প্রশংসা করেছে। সবজির দাম বলেন, বিভিন্ন আপনার নিত্যপণ্যের দাম কম ছিল। কিন্তু এখন কি হয়েছে? এখন আবার দাম বেড়ে গিয়েছে। এই যে সিন্ডিকেট আবার মাথাছাড়া দিয়ে উঠেছে। সরকার তো আসলে ওই ধারাবাহিকভাবে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারতেছে না। তো যাই হোক, একমাত্র প্রধান উপদেষ্টা দেখেন, একটা টিমে, ক্রিকেট টিমে যদি একজন ক্রিকেটার ভালো খেলেন, তিনি কি হন? ম্যান অফ দ্য ম্যাচ হন, তাই না? তো আমাদের প্রধান উপদেষ্টা ভালো খেলছেন, তিনি হলেন ম্যান অফ দ্য ম্যাচ। তার আন্তর্জাতিক এবং দেশীয় যে ইমেজ, গ্রহণযোগ্যতা, এর উপর ভিত্তি করে এখনো পর্যন্ত দেশ চলছে। আর একজন উপদেষ্টাকে দেখান তো ভালো খেলছে, আর কয়জন উপদেষ্টাকে দেখান তো। কিন্তু যখন একটি নির্বাচিত সরকার থাকে, তখন কিন্তু তিনি জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য থাকেন। আমাদের প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যে এখনো সংস্কার শুরুই করি নাই। কেন? কারণ বাকি উপদেষ্টারা ওইভাবে ফাংশন করে নাই। আমরা এখনো পর্যন্ত কোনো উপদেষ্টা আছে যার চেহারায় আমরা মিডিয়াতে দেখি নাই, তিনি কি করছেন আমরা জানি না, তিনি কথা বলেন না, জবাবদিহিতা জনগণের কাছে করেন না। এইভাবে তো একটি রাষ্ট্র চলতে পারে না। আমার সর্বশেষ কথা হলো যে আমরা সবাই মিলে সরকারকে সহযোগিতা করতে চাই। আমাদের ভিতর জাতীয় ঐক্য সংহতি ভেঙে চুরে খান হয়ে গেছে, সেইটা আবার ফিরিয়ে আনতে হবে। জুলাই সনদ বা একটি জাতীয় সনদ, রাষ্ট্র সংস্কারের জাতীয় সনদ তৈরি করার মাধ্যমে, যেখানে আবার সবাই একমত পোষণ করবে। এই জন্য সরকারকে সব থেকে বেশি দায়িত্ব পালন করতে হবে। দ্বিতীয়ত হলো, যারা অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, ওই সকল ছাত্রদের ভূমিকা রাখতে হবে। কিন্তু ছাত্ররা যদি এখন শুধুমাত্র দল গঠনের দিকে মনোযোগ দেয়, ঐক্য সংহতির দিকে মনোযোগ না দেয়, তাহলে কিন্তু তারা বিতর্কিত হবে। জনগণের উপর, তাদের উপর যে জনগণের আশা, ভরসা, প্রত্যাশার জায়গাটা ছিল, সেটা কিন্তু নষ্ট হবে। জুল ভাই, রাশেদ ভাই বলছিলেন যে নির্বাচন নিয়ে যত দুহাসা তৈরি হবে, তত আওয়ামী লীগের আর ফিরে আসার সম্ভাবনা তৈরি হবে। বিষয়টা হচ্ছে কি, যে বাংলাদেশে আমরা তো মাঠে ময়দানে যাই, আমাদের এলাকায় বা গ্রামে গঞ্জে আমরা ঘুরি। বাংলাদেশের যে কাঠামোগত যে বিষয়গুলি, সেগুলির সাথে জনপ্রতিনিধিদের কিন্তু এক ধরনের সম্পৃক্ততা থাকে। এখন কিন্তু সেই ধরনের সম্পৃক্ততা নাই। গ্রামের অনেক বিষয় বা সামাজিক অনেক বিষয় আছে, পারিবারিক অনেক বিষয় আছে, যেটি সামাজিকভাবেই কিন্তু এটাকে অ্যাড্রেস করে সমাধান করা হয়। যেটি কিন্তু আগে আমরা দেখতাম যে গ্রামের একজন গণ্যমান্য ব্যক্তি অথবা ওয়ার্ড মেম্বার অথবা ইউনিয়ন পরিষদের কেউ অথবা কাউন্সিলর বা উপজেলা চেয়ারম্যান বা আপনার মেয়র বা জনপ্রতিনিধি যারাই থাকতেন, তারাই কিন্তু বিষয়গুলি এক ধরনের সমাধানের দিকে নিয়ে যেত। এখন কিন্তু আমরা যেটা দেখি যে পুরো সিস্টেমটাই কিন্তু কলাপস করেছে। কলাপস করাতে পুরো সিস্টেমটা এখন নির্বাহী বিভাগের অধীনে। আচ্ছা, নির্বাহী বিভাগের অন্যান্য কাজের পাশাপাশি যখন এই ধরনের ইস্যুগুলো তারা অ্যাড্রেস করতে যায়, সেখানে কিন্তু তারা বিভিন্ন জায়গায় সমস্যাগুলি সমাধান করতে পারছে না। সমস্যাগুলি কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে, এবং এই বেড়ে যাওয়ার কারণে যে সমস্যাটি হচ্ছে যে সমাজে কিন্তু বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। যেরকম আপনার চুরি বেড়েছে, ছিনতাই বেড়েছে, ডাকাতি বেড়েছে, ধর্ষণ বেড়েছে। মানে এই ধরনের বিভিন্ন কিন্তু সিমটমগুলি কেন হচ্ছে? এক ধরনের প্রশাসনিক সিস্টেমে কিন্তু এক ধরনের আপনার শৈথল্য তৈরি হয়েছে।
তাদেরকে তাদের কাজের বাইরেও অনেক কিছু বিষয়ে তাদেরকে সম্পৃক্ত হওয়ার কারণে আমরা যেটি ভাবছি যে আসলে যদি নির্বাচনী ব্যবস্থা পুনর্গঠনের মাধ্যমে নির্বাচিত সরকার না আসে তাহলে কিন্তু এই জায়গাগুলি রিপেয়ার করা সম্ভব না এবং মানুষের আকাঙ্ক্ষাও প্রতিফলিত হওয়া সম্ভব না। এই কারণেই কিন্তু রাশিদ ভাইয়ের কথায় যে জিনিসটা এসেছে যে যদি বাংলাদেশের একটি সামাজিক ভৌত কাঠামোর যে পরিবর্তনের জায়গাটা, যেটা গণ আকাঙ্ক্ষা হিসেবে আমরা সবাই বলছি, যেটার সাথে এই যে বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যে বিপ্লবটি আমরা করেছি সকলের সম্মিলিত প্রচেষ্টার জায়গা, সেই জায়গাটায় যদি ঐক্যটা বিনষ্ট হয়ে যায় এবং সেই ঐক্যের জায়গাটা যদি আমরা ধরে রাখতে না পারি, সেখানে কিন্তু পালিয়ে যাওয়ার লোকজন, ফেসিবাদের লোকজন বা ওই যে ঘোলা পানিতে মাছ শিকার যারা করতে চায় তারা কিন্তু সুযোগ পেয়ে যায়। বা আমাদের আশেপাশেও অনেকে কিন্তু সুযোগের অপেক্ষায় রয়েছে। আপনারা জানেন যে বিভিন্ন সময় তাদের পত্রিকাগুলি খেয়াল করবেন, তারা কিন্তু বসে নাই। তারা যে বসে নাই, সেখানে যদি আমাদের জাতীয় ঐক্যের জায়গাটা নষ্ট হয় তাহলে কিন্তু তাদেরকেই সুযোগ করে দেওয়া হয়। আমার মনে হয় যে বর্তমানে যারা ক্ষমতায় আছেন বা যারা নতুন দল করেছেন বা আরও যারা বিএনপি সহ আরও যে রাজনৈতিক দলগুলি রয়েছেন, যারা দেশকে এগিয়ে নিয়ে যেতে চান, যারা মনে করেন যে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের ব্যক্তি স্বাধীনতা, বাংলাদেশের বাক স্বাধীনতা এবং স্বাধীনতা সার্বভৌমত্বের যে ম্যাগনা কার্টা, যেটার ভিত্তিতে ঐক্যমতের ভিত্তিতে আমরা আন্দোলন করেছি, সেই জায়গাটা ধরে রাখার জন্য কিন্তু সকলকেই দায়িত্বশীল ভূমিকায় আসা অত্যন্ত জরুরি। তাদের কোনো কথায় বা তাদের কোনো কাজে যদি অপশক্তির সুযোগ পায়, এর চেয়ে বেশি কষ্টের কিছু কিন্তু থাকবে না। আমাদের এই যে প্রায় 1400 বা তার চেয়েও বেশি ছাত্র জনতা আত্মহতি দিয়েছে, সেই লক্ষ লক্ষ মানে মানুষ কিন্তু মামলা হামলার শিকার হয়েছে এই আন্দোলন করতে গিয়ে। আমাদের প্রায় 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, আমাদের 700-র বেশি মানুষকে কিন্তু গুম করা হয়েছে, আমাদের প্রায় 1500 মানুষকে কিন্তু হত্যা করা হয়েছে। তাহলে তাদের রক্তের সাথে কিন্তু আমরা ইনসাফ করব না। এই ইনসাফের জায়গাটা প্রতিষ্ঠা করা কিন্তু এখন সকলের জন্য অত্যন্ত জরুরি বলে আমরা মনে করি। আমরা চাই সকলে আসুন, কোনো বিষয় আলোচনা থাকলে আমরা আলোচনার টেবিলে বসি, আলোচনা করি, আলোচনার মাধ্যমে ঐক্যমত তৈরি করি এবং দেশকে এগিয়ে নিয়ে যাই। 20 সেকেন্ডে যদি কিছু বলতে চান। আমি যেটি বলতে চাই যে এই মুহূর্তে আসলে দেশের অবস্থা খুব বেশি ভালো না এবং এই যে বিভাজন আমাদের মধ্যে, এটি আসলে সবথেকে বেশি উপকার করবে আওয়ামী লীগকে। আমাদের সবার এই মুহূর্তে দায়িত্ব হলো আওয়ামী লীগকে প্রতিরোধ করা এবং আওয়ামী লীগকে যদি আপনি হটাতে চান, আপনাকে মাথায় রাখতে হবে আওয়ামী লীগ কোনো ছোট শক্তি না, বড় একটি দল এবং একটি ফ্যাসিস্ট। হাসিনা পালিয়ে গেছে, কিন্তু হাসিনার যে ফ্যাসিবাদ তন্ত্র সচিবালয়ে রয়েছে, পুলিশে রয়েছে, প্রত্যেকটা বাহিনীতে রয়েছে। সুতরাং হাসিনার ওই ফ্যাসিবাদ তন্ত্রকে যদি আপনি ভাঙতে না পারেন ঐক্যবদ্ধভাবে, আজ হোক কাল হোক আগামী নির্বাচন বা পরের নির্বাচনে আওয়ামী লীগ কিন্তু ব্যাক করবে। সুতরাং এই মুহূর্তে আমাদের দায়িত্ব আমাদের ভিতর যে ঐক্য তৈরি হয়েছিল, সংহতি তৈরি হয়েছিল, সেটি ধরে রাখা এবং একই সাথে আওয়ামী লীগকে প্রতিরোধ করা। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। আমরা একেবারেই শেষ প্রান্তে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। কাল দেখা হবে একই সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।